আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ ইউটিউব স্বাস্থ্য কথা চ্যানেল থেকে বলছি। আজকে আমাদের আলোচনার বিষয় মেনিনজাইটিস। মেনিনজাইটিস বলতে আমরা কি বুঝি? মেনিনজাইটিস হচ্ছে মস্তিষ্কের চারিদিকে যে পর্দা বা ঝিল্লি, সেই ঝিল্লিতে ইনফেকশনটাকে আমরা মেনিনজাইটিস বলি। এবং এই মেনিনজাইটিস অত্যন্ত ভয়াবহ। এটি আপনার মারাত্মক একটি রোগ এবং সঠিক সময়ে চিকিৎসা না হলে খুব দ্রুত রোগী ডিটোরিয়েট করে যায়, খারাপ দিকে চলে যায় এবং অনেক সময় মৃত্যুও হতে পারে। এবং এটা যদি দেরি হয় তাহলে কনভালশন হতে পারে, সিজার হতে পারে, হাইড্রোক্যাফালাস হতে পারে এবং সেই সাথে আপনার মোটর নার্ভ ডিফিসিয়েন্সি হতে পারে। এতগুলো কমপ্লিকেশন হতে পারে। সুতরাং মেনিনজাইটিসের দিকে আমাদের ভীষণভাবে মনোযোগ দিতে হবে। কিন্তু মেনিনজাইটিস এই যে এত ভয়াবহ রোগ, এটার কিন্তু একটি খুব সফল টিকা আছে, যে মেনিনজাইটিসকে আমরা 80% এই টিকা দিয়ে প্রতিরোধ করতে পারি। যেমন মেনিনজাইটিসের প্রধান কারণগুলোর মধ্যে, ব্যাকটেরিয়াল কারণগুলোর মধ্যে হচ্ছে আপনার স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া একটা ব্যাকটেরিয়া, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি এবং নাইসেরিয়া মেনিনজাইটিস। এই তিনটেরই আপনার সফল টিকা আছে এবং ভালো টিকা আছে। যেটা হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি বি, এই টিকাটা কিন্তু আমাদের ইপিআই শিডিউলের মধ্যেই চলে এসছে, যার জন্য এটা থেকে এখন যে বাচ্চারা এখন ছোট, তারা বড় হলে এই ইনফেকশনটাতে আর ইনশাল্লাহ ইনফেক্টেড হবে না এবং মেনিনজাইটিস হবে না। সুতরাং এই তিনটা ভ্যাকসিন আমরা যদি নিতে পারি, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়ার ভ্যাকসিনটা তো এমনিই নেওয়া উচিত, কারণ বয়স্ক যারা, তাদের মধ্যে নিউমোনিয়া হতে পারে এবং সেটা আবার আপনার মেনিনজাইটিস থেকেও রক্ষা করে। আর বাকি রইল মেনিনগোকক্কাল, যেটা এটার যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনটা আমাদের নেওয়া উচিত। এবং আমরা দেখি যে হজে যাওয়ার সময় সবাইকে কিন্তু তারা বলে দেয় যে তোমরা মেনিনগোকক্কাল ভ্যাকসিন নিয়ে আসো, কারণ এটা এত ছোঁয়াচে যে ওখানে যখন ওভার ক্রাউডেড থাকে তখন একজন থেকে একজনের মধ্যেই নাইসেরিয়া মেনিনজাইটিস আপনার ইনফেকশন ছড়িয়ে পড়ে এবং মেনিনজাইটিস দেখা দেয়। সেজন্য সবাই যখন হজে যান তখন এই টিকাটা নিয়ে দেখতে হয়। এখন আমরা দেখি যে মেনিনজাইটিসের কারণগুলো কী কী। মেনিনজাইটিসের কারণ আমরা তিনটা তো বললাম: স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, নাইসেরিয়া মেনিনজাইটিস, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি বি এবং সেই সাথে স্ট্রেপ্টোকক্কাস। এবং আপনার বাচ্চাদের ক্ষেত্রে দুটো ব্যাকটেরিয়া সবচেয়ে বেশি কমন, একটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালেক্টি এবং আরেকটা হচ্ছে ইস্কেরিশিয়া কোলাই। এছাড়াও আরও কয়েকটা ব্যাকটেরিয়া দিয়ে আমাদের হতে পারে, এছাড়া কয়েকটা প্যারাসাইট দিয়েও হতে পারে, কয়েকটা ফাঙ্গাস দিয়ে হতে পারে। ফাঙ্গাসের মধ্যে যেমন ক্রিপ্টোকক্কাস নিউফরমেন্স এবং ক্যান্ডিডা, এগুলো দিয়ে আপনার মেনিনজাইটিস হতে পারে। প্যারাসাইটের মধ্যে যেমন নেগলেরিয়া এবং অ্যাকান্থোমোভা, এই দুটো যে প্যারাসাইট খুব ডেঞ্জারাস। সুইমিং পুলে যখন আপনারা আবদ্ধ, সুইমিং পুল যেটা পরিষ্কার করা হয় না, সেখানে গোসল করতে গেলে দেখা যায় নাক দিয়ে ঢুকে, নাকের যে ক্রিবিফর্ম প্লেট সেটা দিয়ে ঢুকে এটা ব্রেনে চলে যায় এবং মেনিনজাইটিস হতে পারে। সুতরাং সুইমিং পুলে নামার আগে আপনাদেরকে বুঝে নিতে হবে, দেখতে হবে যে সুইমিং পুল সেটা পরিষ্কার কিনা এবং সেটাকে স্টাইল করা হয়েছে কিনা। এবং আপনার সুতরাং আমাদের কাছে রুগী কী নিয়ে আসে, সিমটম কী কমপ্লেন নিয়ে আসে। মনে করুন যে একটা 20 বছরের যুবক আমার কাছে এসেছিল এবং সে প্রচণ্ড জ্বর এবং বমি বমি ভাব এবং ঘাড় শক্ত হয়ে যাওয়া এবং ঘাড়টাকে সে কোনোভাবেই বুকের সাথে লাগাতে পারে না এবং সে আলোতে দেখতে পায় না, ফটোফোবিয়া। এবং এই ধরনের যখন সিমটম নিয়ে আসে তখনই আমাদের মাথায় স্ট্রাইক করে এটা মেনিনজাইটিস হতে পারে। তাকে আমাদের এবং এটাকে আমরা স্টিফ নেক বলি। হাই মানে খুব জ্বর এবং মাথা ব্যথা এবং তার আলোতে সে তাকাতে পারে না, এই ধরনের যদি কমপ্লেইন নিয়ে আসে এবং তখনই আমরা মনে করি যে এটা হয়তো মেনিনজাইটিস হতে পারে, তখন আমরা এটাকে ডায়াগনোসিসের দিকে চলে যাই। আর বাচ্চারা তারা নিয়ে আসে জ্বর, সে সাথে বমি এবং সাথে উইকনেস তার এবং লেথার্জি হয়ে যায় বাচ্চা, এবং তার সোয়েলিং অফ দ্য ফ্রন্টাল এরিয়া, অর্থাৎ মাথার উপরে
বাচ্চাদের তখনও বোনগুলো আপনার একসাথে হয় না, জয়েন হয় না এবং সে ফ্রন্টানেলি ফুলে যায় এবং কনভালশন হতে থাকে। সুতরাং এই ধরনের সিমটম যখন নিয়ে আসে তখনই আমরা মনে করি যে এটা হচ্ছে আপনার মেনিনজাইটিস হতে পারে। তাহলে আমরা ডায়াগনোসিস করতে হবে। একটা তো আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করছে, কিন্তু এটাকে আমরা কনফার্ম করতে হলে কী করতে হবে, এদের সিএসএফ নিতে হবে, অর্থাৎ সিরিব্রোস্পাইনাল ফ্লুইড। ইনফেকশনটা যখন মেনিনজেসে হয়, অর্থাৎ ব্রেইনের কাভারিংয়ে হয়, তখন সেটা এই ব্রেইনের কাভারিংয়ের ভিতরে একটা ফ্লুইড থাকে, সে ফ্লুইডটার নাম হচ্ছে সিরিব্রোস্পাইনাল ফ্লুইড। এই সিরিব্রোস্পাইনাল ফ্লুইডের মধ্যে ব্রেইন এবং স্পাইনাল কর্ড ভেসে থাকে। আল্লাহ এমনভাবে তৈরি করেছেন এই ফ্লুইডটা যাতে ব্রেইন এবং স্পাইনাল কর্ড সবসময় পানির মধ্যে ভেসে থাকে এবং কোনো রকম ধাক্কা খেলে মানুষের যাতে ব্রেইন এবং স্পাইনাল কর্ড কোনো আঘাত না পায়। কিন্তু সেই ফ্লুইডের মধ্যে যখন ইনফেকশনটা ছড়িয়ে পড়ে তখন মারাত্মক। সুতরাং আমরা এই সিএসএফটাকেই নিই এবং এটা আমরা লাম্বার পাংচার করে নিই, অর্থাৎ লাম্বার রিজিয়নে মাজার যে লাম্বার 4, লাম্বার 5 এই জায়গায়, এই দুটার মাঝখান থেকে আমরা সুই ঢুকিয়ে ফ্লুইড নিয়ে আসি এবং এটাকে আমরা বলি যে সিএসএফ কালেকশন। এবং এই সিএসএফ কালেকশন করার পরে আমরা 4 ধরনের টেস্ট করি। নাম্বার 1, একটা হচ্ছে সাইটোলজি করি, একটা হচ্ছে ফিজিক্যাল টেস্ট করি, আর একটা হচ্ছে আপনার বায়োকেমিক্যাল টেস্ট করি এবং আরেকটা হচ্ছে সাইটোলজিক্যাল টেস্ট করি। এখন আমরা যখন এর ফিজিক্যাল টেস্ট করি, যদি এটা ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস হয় তখন দেখা যায় যে এটা ঘোলা হয়ে গেছে, এবং ফিজিক্যাল টেস্ট ভাইরাল মেনিনজাইটিস হলে এটা ক্লিয়ার থাকে, এবং যদি এটা ফাঙ্গাল হয় তাহলেও এটা আপনার এটা ঘোলা হয়ে যাবে। এবং তো সুতরাং এই ফিজিক্যাল টেস্টটা করে আমরা সাধারণত দেখতে চেষ্টা করি যে ফিজিক্যালি আমরা দেখতে চেষ্টা করি এটা কোন ধরনের মেনিনজাইটিস, যদিও বোঝা যাবে না। এরপরে আমরা সাইটোলজি করি, অর্থাৎ সেল, এটার মধ্যে কী সেল আছে। যদি এটা ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস হয় তাহলে এখানে নিউট্রোফিল কাউন্ট বেড়ে যাবে। যদি এটা আপনার ভাইরাল মেনিনজাইটিস হয় তাহলে এখানে লিম্ফোসাইট বেড়ে যাবে, কিন্তু অত বাড়ে না। কিন্তু টিউবারকুলার মেনিনজাইটিসের লিম্ফোসাইট কাউন্টটা অনেক বেড়ে যায় এবং তখন আমরা বুঝতে পারি এটা হয়তো টিউবারকুলার মেনিনজাইটিস হতে পারে। এবং ফাঙ্গাল মেনিনজাইটিসেও আপনার লিম্ফোসাইট বেড়ে যায় এবং সেই সাথে, সুতরাং আমরা সাইটোলজি করে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে যাই যে এরা কোনটা দিয়ে হয়েছে। এরপরেই আমরা সেল কাউন্টের পরে আমরা কালচার করতে চলে যাই, এবং কালচার করি আমরা কোথায়? কালচার করি আমরা মিডিয়াতে, এবং কালচার করে আমরা দেখি এটা কোন ব্যাকটেরিয়া আমরা আইসোলেট করতে পারলাম। এবং সেই সাথে আমরা কালচার করে এই ব্যাকটেরিয়াগুলো আইসোলেট করলাম, বা ফাঙ্গাস হলে এটাকে আমরা সাবরুস ডেক্সট্রোসাইগার মিডিয়াতে কালচার করি, এবং ভাইরাস হলে এটাকে ভাইরাল কালচার সেল লাইনেও করা যায় অনেক সময়। এবং সুতরাং এতগুলোভাবে আমরা কালচার করে আইসোলেট করতে পারি এটা কোথায়। তবে ভাইরালগুলো আমরা সাধারণত কালচার করে পাওয়া যায় না, ভাইরালগুলো আমরা পিসিআর করে, অর্থাৎ মলিকুলার টেস্ট করে আমাদের বের করতে হয়। এবং যেমন ভাইরাল কারণগুলো আমার বলা হয়নি, ভাইরাল কারণগুলো যেটা যে সমস্ত ভাইরাস দিয়ে মেনিনজাইটিস হয় তার মধ্যে আছে রুবেলা, পলিও, মামস ভাইরাস, মিজেলস ভাইরাস, অ্যান্টেরোভাইরাস, অ্যাডেনোভাইরাস। এতগুলো ভাইরাস দিয়ে আপনার যখন কেউ মামস দিয়ে ইনফেকশন হয় বা রুবেলা দিয়ে ইনফেকশন হয়, যদি মিজেলস দিয়ে ইনফেকশন হয় তাদের সেই সময় মেনিনজাইটিস হয়ে যেতে পারে। সুতরাং আমরা কালচার করব। এরপরে হলো আপনার ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা বায়োকেমিক্যাল টেস্ট করি। বায়োকেমিক্যাল টেস্টে দেখা যায় যদি ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস হয় তাহলে দেখা যাবে যে আপনার প্রোটিন অনেক বেড়ে গেছে এবং সুগার কমে গেছে। ভাইরাল মেনিনজাইটিসে বায়োকেমিক্যাল টেস্টে তেমন একটা পরিবর্তন হয় না, এবং সেই সাথে আপনার ভাইরাল মেনিনজাইটিস আমরা বললাম, কিন্তু টিউবারকুলার মেনিনজাইটিসে আপনার প্রোটিন অনেক বেড়ে যায় এবং সুগার কমে যায়। এবং টিউবারকুলার মেনিনজাইটিসে আরেকটা লক্ষণীয় যে এখানে আপনার ওয়েব কব ওয়েব সৃষ্টি হয়। কব ওয়েব মানে মাকড়সার জালের মতো এই প্রোটিনগুলো আপনার কোয়াগুলেট করে যায়, সেজন্য এটাকে বলে কব ওয়েব ফর্মেশন হয়ে যায়। এছাড়া আমরা আর কীভাবে ডায়াগনোসিস, র্যাপিড ডায়াগনোসিস করে আমরা, অর্থাৎ ল্যাটিস অ্যাগ্লুটিনেশন করে সাথে সাথে 1 ফোঁটা সিএসএফ, 1 ফোঁটা রিয়েজেন্ট দিয়ে আমরা যদি দেখি এটা নাইসেরিয়া মেনিনজাইটিস না স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া, এটা কোঅ্যাগ্লুটিনেশনও একটা এই মেথড আমরা ধরে এই 1 ফোঁটা কোঅ্যাগ্লুটিনেশন রিয়েজেন্ট 1 ফোঁটা সিএসএফ দিয়ে আমরা
অ্যাগ্লুটিনেশন হলো কিনা সেটা দেখে আমরা বুঝতে পারি এটা কোন ব্যাকটেরিয়া দিয়ে হয়েছে। এছাড়া আমরা বলেছি যে মলিকুলার ডায়াগনোসিস করা যেতে পারে। সুতরাং আমরা ট্রিটমেন্ট কিভাবে করি, রোগের এই কারণ দেখে রোগীকে আপনার ট্রিটমেন্ট করতে হবে। সাধারণত মেনিনজাইটিস রোগীকে আসলে হাসপাতালে ভর্তি করে ফেলতে হয়। কারণ হলো যদি এদের ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস হয় তাহলে এটাকে খুব অ্যান্টিবায়োটিকগুলো ইনজেক্টেবল ফর্মে দিতে হয় এবং ভাইরাল মেনিনজাইটিস সাধারণত আপনি ভালো হয়ে যায়, তবে তাদেরকে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দিতে হয়। তবুও ভর্তি করে নেয়, অনেক চিকিৎসকই ভর্তি করে তারপরে এদেরকে চিকিৎসা করেন এবং এই মেনিনজাইটিস কেসগুলোতে মেনিনজাইটিসের রোগীকে সাধারণত স্টেরয়েড দিতে হয় যাতে তাড়াতাড়ি তারা ভালো হন। এবং এছাড়া সাপোর্টিভ ট্রিটমেন্ট তো আমরা বলেছি ভাইরাল মেনিনজাইটিসের ক্ষেত্রে। সুতরাং মেনিনজাইটিসকে আমরা কমপ্লিকেশনগুলো আমরা বলেছি আগে। মেনিনজাইটিসকে আমরা প্রিভেনশন করব কীভাবে সেটা আমরা বলেছি যে ভ্যাকসিন আছে। এই ভ্যাকসিন দিয়ে আমরা সবসময় 3টা ভ্যাকসিন, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, স্ট্রেপ্টোককাস নিউমোনি এবং নাইসেরিয়া মেনিনজাইটিস, এই ভ্যাকসিনগুলো দিয়ে আমরা এদেরকে 80% পর্যন্ত প্রতিহত করতে পারি। সুতরাং ভ্যাকসিন আমাদের নিতে হবে এগুলার অ্যাগেনস্টে এবং যাতে কোনোভাবে মেনিনজাইটিস আমাদেরকে আক্রান্ত না করে। এছাড়া পার্সোনাল হাইজিন, যেমন সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়া এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে না আসা এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া, এইভাবে আমরা এটাকে প্রতিহত করি। সুতরাং সর্বশেষে আমি বলতে চাই যে আপনার মেনিনজাইটিসকে প্রতিহত করতে হলে আমাদের ভ্যাকসিন এবং টিকা নিন। মেনিনজাইটিসকে আমরা প্রতিরোধ করুন এবং এই সাথে আমি এখানেই শেষ করছি। মেনিনজাইটিস একটা প্রতিরোধযোগ্য রোগ, এটাকে প্রতিরোধ করতে হবে এবং সবাই মেনিনজাইটিস থেকে বেঁচে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এতটুকু পর্যন্ত আজকে। আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, দেখুন এবং লাইক দিন। ধন্যবাদ।